তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা কুয়ালালামপুরের। ডক্টর ইউনূসের সফর নিয়ে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এমন আশার কথা ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 11 থেকে 13 আগস্ট মালয়েশিয়ার সরকারি সফর করবেন। 12 আগস্ট পুত্রজায়ে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানো হবে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই সরকার প্রধানের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্ট রাজধানী চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যার অভিযোগে 8 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শুরু হয়েছে আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সকালে এই মামলায় গ্রেফতার কনস্টেবল সুজন সহ 4 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে আজ শুরুতেই সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে চানখারপুলে মানবতা বিরোধী অপরাধের এই মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য শুরু করেন শহীদ আনাসের বাবা পলাশ। এছাড়া সাক্ষী হিসেবে তার মা উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের তাজুল ইসলাম বলেন, যেসব তরুণ রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন তাদের স্বজন পরিবার বেঁচে আছেন। এই পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। দেখুন, গণহত্যার মামলাতে গণহত্যার সংখ্যা কোনো সময় কোনো একটা মৌলিক বিষয় নয়। 30 লক্ষ মারা গেলেও গণহত্যা, যদি 300 মারা যায় গণহত্যার আইনগত ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে সেটা গণহত্যা। সুতরাং এই সংখ্যাতে কিছু যায় আসছে না। আমরা আদালতের কাছে প্রমাণ করব যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে মানবতা বিরোধী অপরাধের অংশ হিসাবে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কিনা। সেটা সংখ্যা 1000 হতে পারে, সেটা সংখ্যা 1500 হতে পারে, সেটা সংখ্যা আরো বেশি হতে পারে, কম হতে পারে। তার জন্য বিচারিক প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না, কারণ এটা কোনো সাধারণ মার্ডার কেস নয়। সংখ্যা প্রমাণ করাটা জরুরি নয়, হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের যে প্রক্রিয়া সেটা প্রমাণ করাটা জরুরি। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে। রাষ্ট্রপক্ষ থেকে এর মধ্যেই এই 3 মামলার বাদীদের আদালতে হাজির হতে সমন জারি করেছে। গত 31 জুলাই এসব মামলার চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই দিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পৃথক 3 মামলায় শেখ হাসিনা সহ 12 জন, সজীব ওয়াজেদ জয় সহ 17 এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের আসামি করা হয়েছে। রাজধানীর লালবাগ থানার খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে 3 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। এদিন সোলাইমান সেলিমকে আদালতে হাজিরের পর 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও সংবাদে ঘটনাস্থলে আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। যদিও আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, এই মামলায় আসামিকে এর আগেও রিমান্ডে জিজ্ঞাসাবাদে কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সোলাইমান সেলিমকে রাষ্ট্রপক্ষে আমরা 4 দিনের রিমান্ড প্রার্থনা করেছি। মাননীয় আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের বক্তব্য শুনে উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নির্বাচনে সেনাবাহিনীর ৮০,০০০-এর বেশি সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জের র্যাব কার্যালয় ও জেলখানা পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট সম্ভব। ভোট যেন সুষ্ঠু ও উৎসবমুখর হয় সে ব্যাপারে সরকার সচেষ্ট, পাশাপাশি রাজনৈতিক দলগুলো ও জনগণের সহযোগিতা দরকার বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, আপনি যদি এই জুলাই থেকে যদি এই জুলাই না আগে জুলাই থেকে দেখেন কি পরিস্থিতি ছিল, ওই থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়নি এবং একটা শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে। এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি। গেল বৃহস্পতিবারের মুলতবি হওয়া কমিশন সভা আজ সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চলছে। সভায় অন্য নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। গত বৃহস্পতিবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ চূড়ান্ত হলেও গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন অধ্যাদেশ ২০২৫ নিয়ে আলোচনা শেষ হয়নি। আজ গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এতে নির্বাচন বন্ধে ইসির ক্ষমতা বাড়ার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। নওগাঁ কনভেনশন সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের সভাপতি, সাধারণ সম্পাদক ও ২টি সাংগঠনিক সম্পাদকের পদের জন্য ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুরে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন। এর আগে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু। ৩.৫ দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন। আগামী ১৫ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গেল মাসের ২৮ তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নির্বাচনের তফসিল ঘোষণা করে। ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে ছাত্র শিবির, ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা। রাজশাহী থেকে শাহরিয়ার অন্তর রিপোর্ট, জানাচ্ছেন আফজাল হোসেন। শিক্ষানগরী রাজশাহীর অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেশের রাজনৈতিক অঙ্গনের অনেক নেতা উঠে এসেছেন এই বিশ্ববিদ্যালয় থেকেই। তবে নেতৃত্বে সুতিকাগার খ্যাত ছাত্র সংসদ নির্বাচন হয়নি প্রায় ৩৫ বছর। তবে কর্তৃপক্ষের কঠোর সিদ্ধান্তে অবশেষে ছাত্র সংসদ নির্বাচনের জট খুলছে। আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবারে উৎসব মুখর পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা সংশ্লিষ্টদের। আমাদের সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করছি এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে সকলে নির্বাচনে উৎসব মুখর পরিবেশে আসবে এবং তারা তাদের নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করবে। রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই এবার নির্বাচন বেশ চ্যালেঞ্জিং। কমিশনের পক্ষ থেকে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্ব্যর্থহীন কণ্ঠে আমাদেরকে সব ধরনের সহযোগিতা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রায় ৩৫ বছর পর রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চ্যালেঞ্জিং বটে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিবির সভাপতি বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে শিক্ষার্থীদের দাবি ছিল রাকসু নির্বাচন। এবারে নির্বাচন নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুক এবং কেউ এটাতে বাধা না দিক। আমরা চাই যে যথাসময়ে যেন রাকসু নির্বাচনটা সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাকসু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে চলেছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। যেই শিক্ষার্থীদের জন্য ভাবে বা কিছু চেঞ্জ করতে চায়, ইউনিভার্সিটি লেভেলে বা দেশকে কিছু সার্ভিস দিতে চায়, তারকে অবশ্যই এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করা উচিত। অপরদিকে রাবি শাখার ছাত্রদলের সভাপতি দাবি করেন, বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ দুর্নীতিগ্রস্ত, তারা বিশেষ কারণে নির্বাচন করতে যাচ্ছে। আমরা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু নির্বাচনের জন্য মানে দক্ষ প্রশাসন না, এবং তারা দুর্নীতিগ্রস্ত, এবং তারা একটি বিশেষ সংগঠনের যেভাবে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী ষড়যন্ত্রের নাটকের অংশ হিসাবে এই রাকসুকে সামনে তারা নিয়ে আসছে। দীর্ঘ সময় পর এবারের রাকসু নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। দীর্ঘ 35 বছর যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন করবে রাকসু ইলেকশনের মাধ্যমে। একটা নির্দলীয় বা একটা নিরপেক্ষভাবে ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের সামনে ছাত্ররা আসুক। রাকসুই দিতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটা সুন্দর নেতৃত্ব। রাকসুর মাধ্যমে যেহেতু আমাদের ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে, কোনো পক্ষপাত যেন রাকসু নির্বাচনে না করে। সবাই যদি সবার নীতি নৈতিকতার ভিত্তিতে কাজ করে তাহলে আশা করি সামনে কোনো প্রবলেম হবে না এবং ভালোভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আফজাল হোসেন, মাই টিভি। রংপুর সিটি কর্পোরেশনের উদাসীনতায়, অযত্ন, অবহেলা আর অব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে ঝোপঝাড়ে পরিণত হয়েছে রংপুর নগরী বড় নূরপুর কবরস্থান সহ সিটি কর্পোরেশনের আওতায় কবরস্থানগুলো। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ে কবরস্থানটি সংস্কারের উদ্যোগ নেবে সিটি কর্পোরেশন। বরাদ্দ পেলে দ্রুত সংস্কারের কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। মানুষ মনে করে মরার পর শান্তি মেলে, এই বিশ্বাসে মানুষ চিরঘুমে শায়িত হয় আসল বাড়ি কবরস্থানে। কিন্তু রংপুর নগরীর নূরপুর কবরস্থানে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। অযত্ন, অবহেলা আর অব্যবস্থাপনায় শোচনীয় অবস্থায় পড়ে আছে কবরগুলো। পরিণত হয়েছে ঝোপঝাড়ে, দেখে বোঝা বা চেনার উপায় নেই স্বজনদের কবরগুলো। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে কবরস্থানটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্তৃপক্ষ। খোঁজখবর ঠিক মতো নেয় না। রাস্তা দেখেন, রাস্তায় শ্যাওলা পড়া আছে, বৃষ্টি পিছলিকার ঝোপ জঙ্গল দিয়ে ভর্তি। সিটি কর্পোরেশনের অবশ্যই দেখভালের প্রশ্ন আছে এখানে, এটা দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশন। কিন্তু সিটি কর্পোরেশন কি করতেছে এই তো দেখতেছেন তো পরিস্থিতি কি অবস্থা। আমরা সিটি কর্পোরেশনের কাছে এটি আবেদন করি যেন আমাদের কবরস্থানের যে জঙ্গল টঙ্গল যা আছে, রাস্তাঘাটগুলো মাটি ফেলা নিয়ে, এটা জানি সিটি কর্পোরেশন থেকে এই কাজটা করে। কবরস্থানটি দেখভালের জন্য সিটি কর্পোরেশন থেকে 4 জনের নিয়োগ খাতা কলমে থাকলেও বাস্তবে দেখা মেলে মাত্র 1 জনের। সিটি কর্পোরেশনের আওতাধীন কবরস্থানগুলোতে একটি পাকা কবরের বরাদ্দ নিতে হলে সিটি কর্পোরেশনকে দিতে হয় 5 লাখ টাকা। অথচ দীর্ঘদিন ধরে সংস্কারে কোনো উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের। পরিষ্কারটা ভাই মনে করেন বছরে আমরা 3-4 বার করি, কিন্তু বৃষ্টির কারণে হয়নি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে আমরা কাটিয়ে ফেলবো, এটা বড় কথা না। কিন্তু এই যে লোক রাস্তায় লাশ নিয়ে আসে, পিছলে পড়ে যায়, রাস্তাগুলো নতুন করে কার্পেটিং করার দরকার। কবরগুলো সংস্কারে দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ নেওয়ার কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। ঝোপঝাড়টা কিন্তু আমরা নিয়মিতই পরিষ্কার করে থাকি, তো বর্ষার কারণে আমাদের এটা দ্রুত গজিয়ে যায়, তো এটা আমরা দ্রুত ইয়ে করবো। বিশেষ করে ঝোপঝাড়ের বিষয়টি এটা আমরা দ্রুতই করে ফেলবো। মরেও যেন শান্তি নেই। জীবনভর সংগ্রাম শেষে এখানেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন অনেকেই। রংপুর সিটি কর্পোরেশনের উদাসীনতায়, অযত্ন, অবহেলা আর অব্যবস্থাপনায় ঝোপঝাড়ে পরিণত হয়েছে রংপুর নগরীর নূরপুরেই কবরস্থানটি। অবিলম্বে কবরস্থানটি সংস্কারে কার্যকর পদক্ষেপ নেবে রংপুর সিটি কর্পোরেশন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। রাজধানীর পল্লবীতে পুলিশ হেফাজতে নির্যাতনে গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলায় পল্লবী থানা তৎকালীন এসআই জাহিদুর রহমান ও এএসআই কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর আসামি সহকারী এএসআই রাশিদুল হাসানকে যাবজ্জীবন দণ্ড কমিয়ে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত। হাইকোর্টের বিচারপতি এস.এম. কুদ্দুসজামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পুরো সময় মামলার বাদী নিহত ইশতিয়াকের ভাই ইমতিয়াজ হোসেন ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডিত 5 আসামির মধ্যে কামরুজ্জামান শুরু থেকে পলাতক। এরপর এই 5টি বছর আবার আইনি লড়াই লড়েছি, লড়ার পর এখন আজকে একটি রায় পেয়েছি। এই রায়ের মধ্যে একজনকে খালাস দিয়েছেন, একজনের সাজা কমিয়ে দিয়েছেন, আর একজনকে বহাল রেখেছেন। যাক, উপরে আল্লাহ আছে, আর কি বলবো, এটাই নসিবে ছিল আমার। আর যে আইনটা 2013-তে পাশ করেছে একবারে ভুয়া আইন। এটা এই আইনটার মধ্যে অনেক কিছু যেগুলো নেই। 12টা বছর পর রায় পেলাম।
আবারও চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এখনও সতর্ক হওয়ার সময় আছে জানিয়ে সরকারিভাবে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি জনসচেতনতার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। আবারও ডেঙ্গুর অশনি সংকেত। মৌসুম শুরু হতে না হতেই চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮ জন, যার মধ্যে ঢাকায় ৫৫ জন। সবশেষ পরিসংখ্যান বলছে চলতি বছরে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৩,০০০-এরও বেশি। এর মধ্যে কেবল জুলাই মাসেই আক্রান্ত হন প্রায় ১০,৫০০। আর তাই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আগে বিজ্ঞানভিত্তিক মশা নিধনের তাগিদ বিশেষজ্ঞের। বলছেন জোরদার নজরদারি ও কার্যকরী পদক্ষেপ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রতিরোধ করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের যে উদ্যোগটি নেয়ার কথা সেটি মোটেই নেওয়া হয় নাই। ডেঙ্গু ভাইরাসে যে পরিবর্তনটা এসছে, রোগের লক্ষণে যে পরিবর্তনটা এসছে এবং বাংলাদেশের এডিস মশার যে পরিবর্তনটা এসছে তার উপরে কিন্তু ন্যূনতম কোনো গবেষণা করা হয় নাই। অন্যদিকে কোন ওষুধটি দিয়ে মশার লার্ভা এবং প্রাপ্তবয়স্ক মশা মারা যায় সেটিও কিন্তু সঠিকভাবে নির্ণীত হয়নি। পাশাপাশি চিকুনগুনিয়া শনাক্তের ব্যবস্থা না করা হলে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হতে পারে বলে মনে করছেন ডাক্তার এম.এইচ. চৌধুরী লেলিন। আগে ছিল মৌসুমি বা বর্ষাকালের বৃষ্টির সময়ের রোগ, এখন এটি সাংবাৎসরিক রোগে পরিণত হয়েছে। এখন এই ডেঙ্গু ওর পাশাপাশি চিকুনগুনিয়া পরীক্ষা করার যে সুযোগ সুবিধা এটি সারা দেশে একেবারেই নেই এবং কেন যেন রহস্যজনকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর এই জায়গাটায় নিশ্চুপ। কেবল সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু সহ মশাবাহিত রোগ থেকে বাঁচতে সচেতন থাকতে হবে ব্যক্তি পর্যায়েও। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।